মুক্তিযুদ্ধকালীন সময়টি ছিল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দেশের অভ্যন্তরে পাকিস্তানি সেনা ও তাদের এদেশীয় দোসরদের সার্বক্ষণিক নজরদারি এড়িয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের চিকিৎসা সেবা দিতে হয়েছিল। অন্যদিকে মুক্তিযোদ্ধাদের কাছে চিকিৎসার সরঞ্জামাদি পৌঁছানো ছিল অত্যন্ত দুরূহ কাজ, কারণ ধরা পড়লে ছিল নির্যাতন ও নিশ্চিত মৃত্যু। এমন অবস্থাতেও দেশব্যাপী অনেক চিকিৎসক জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিয়েছিলেন। কেউ বা পৌঁছে দিয়েছিলেন ঔষধ ও চিকিৎসা সামগ্রী। মহান বিজয় দিবসের স্টার স্পেশালে দেখুন মুক্তিযুদ্ধে তেমনই কয়েকজন চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের বীরত্বের বিবরণ। ইমার্জেন্সিতে কোনো ডাক্তার নেই। প্রিন্সিপাল সাহেব আমাকে ঢাকা পাঠালেন, তোমাকে কষ্ট করে আজকের রাত্রে নাইট ডিউটি করতে হবে ইয়েতে ইমার্জেন্সিতে। আমি ইমার্জেন্সি ডিউটি করতে গেলাম, সেখানে অলরেডি 3 জন ইনজিউর্ড পারসন। কেউ জানে না, গোপনে বললো আমাকে তারা। ওই আমাদের যারা ওখানে কাজ টাজ করে তারাও ফুসফুস করে বলছে, স্যার এটা 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 ওইটা মুক্তিবাহিনী, এদের বন্দুক আছে, আছে, রাইফেল আছে, সব বেডের নিচে। এর মধ্যে একটা সাংঘাতিক ঘটনা ঘটল। কিছুক্ষণ বাদে দেখলাম প্রায় ডজনখানিক মিলিটারি চলে আসলো উইথ একটা ইনজিউর্ড ছেলে। সে নাকি মুক্তিবাহিনীর ছেলে, ধরা পড়ছে পতেঙ্গার ওইদিকে। তো এই যে বড় বড় পাইপগুলো আছে, পানির পাইপ বা কিসের, ওর মধ্যে সে লুকিয়ে ছিল। এরা সেখানে গুলি করে তাকে বের করেছে, কিন্তু রক্ত পড়ছে প্রচুর। ওকে নিয়ে আসছে স্টিচ করার জন্য বা প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য। সেই মুহূর্তে আমার তো বুঝেন কী অবস্থা। একদিকে মুক্তিবাহিনী, 3 জন শোয়া বেডে, একদিকে মিলিটারি। এখন এটা একটা শঙ্কা, আমার মনে ভীতি জেগেছে কী করা, এদের ট্যাকেল করব। আমাকে বলে যে इसको देखिए जल्दी जल्दी इसको ठीक कर दिए, এরা বলছে। আমি যা হোক ওই স্টিচ শুরু করলাম, স্টিচ দিচ্ছি, ড্রেসিং করছি, এগুলো করতে করতে প্রায় 1 ঘন্টা যাচ্ছে। তার মধ্যে একজন হঠাৎ জিজ্ঞেস করে বললো, ইয়ে লোক ক্যা, ইয়ে মরিদ, ইসকা ক্যা হুয়া, এদের কী অবস্থা, এরা কেন ভর্তি হয়েছে? এটা উত্তর দেওয়াও কঠিন, কারণ এটা ইনডোর না, ইনডোর আউটডোর, মানে ইমার্জেন্সি। তাহলে ইমার্জেন্সিতে কতক্ষণ রাখা যায়, কী করা যায়, এগুলো প্রশ্ন এসে যাবে। আমি বললাম যে এগুলো রোড ট্রাফিক রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে বোধ হয়, যা বেশি আর ওরা আগায় নেই, কোয়েশ্চেন বলে নেই। আচ্ছা, বেশি হলো তো ফাইটিং হয়ে যেত, কারণ এদের প্রত্যেকের রাইফেল ছিল। 71-এর মার্চ মাসে আমার চেম্বার তো পুরে দিল। পাহাড়ের ভিতরে ক্যাম্প করা হলো মুক্তিযুদ্ধ ক্যাম্প। এটা ইয়ে ছিল জলদি এবং চাম্বল, এই দুটার মাঝখানে। তো ওই ক্যাম্পে মাঝে মধ্যে কেউ কেউ সেখানে তারা সম্মুখ যুদ্ধে যায়নি, শুধু ওই যখন পাকা আর্মিরা যখন সাতকানিয়া দিয়ে যখন আসতো, সেখানে কিছু বম্বিং টম্বিং করতো। তো অনেক সময় আঘাত পেলে হয়তো আমি 2বার গেছি ক্যাম্পে, 2বার গিয়ে তাদেরকে চিকিৎসা করছি। তারা মাঝে মধ্যে আমার চেম্বারেও আসতো। তো ওনারা আসতো তখন ওই চিকিৎসা নেওয়ার পরে বলতো যে আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন, কিছু পেঁয়াজ, মানে তাদের যেগুলো লাগবে ওগুলো আমরা পাহাড়ের কিনারে দিতাম। ওদের লোক এসে আবার মুক্তিযোদ্ধাদের যারা ছিল ওরা এসে আবার পাহাড় কিনার থেকে ওগুলো তাদের ওখানে মাথা করে নিয়ে যেত। তো মাঝে মধ্যে আমি 2বার গিয়েছি আর কি ওই ক্যাম্পে। মানে যারা আসতে পারতেছিল না, অতিরিক্ত জ্বর, একজন ইনজিউর্ড ছিল, থোড়া হয়ে গেছিলো, পায়ের থোড়ায় আঘাত পেয়েছিল, ছিঁড়ে গিয়ে ওখানে ব্রুইস হয়ে গেছিলো, নীল হয়ে গেছিলো, ওটা হয়ে গেছিলো। তো ওটা জাস্ট অ্যান্টিবায়োটিক, এগুলো আবার ওরা টাকা দিতে পারতো না। আমি এখান থেকে মুক্তিযুদ্ধে কোনো চিকিৎসক শোককে শক্তিতে রূপান্তর করে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিয়েছিলেন। চট্টগ্রামের রাউজানের আবুরখিল গ্রামে তেমনই এক উদ্যোগ নিয়েছিলেন পূর্ব পাকিস্তান রেলওয়ে হাসপাতালের চিকিৎসক ডক্টর রেণুকণা বড়ুয়া। রেণুকণা বড়ুয়া ওনার বাপের বাড়ি আমাদের গ্রামে। উনি ছিলেন যুদ্ধকালীন সময়ে চট্টগ্রাম রেলওয়ের হাসপাতালের চিফ মেডিকেল অফিসার, এবং ওনার হাজব্যান্ড ছিলেন রেলওয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা,
ওইটার পদবীর নাম FANCAO, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার অ্যান্ড চিফ অ্যাকাউন্টস অফিসার। ওনারা ওখানে রেলের কোয়ার্টারেই থাকতেন, টাইগার হিলে। তো যুদ্ধের সময় ওনার হাজব্যান্ডকে মেরে ফেলা হয়েছে। এই কারণেই উনি নিরাপত্তাহীনতার অভাবে কারণে নিজের 2 ছেলেকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে অর্থাৎ ওনার বাপের বাড়িতে গিয়ে উঠছিলেন। ওনার সম্বন্ধে যা জানতে পারলাম, উনি যথেষ্ট একটা অবদান রেখেছেন যুদ্ধের চিকিৎসার ক্ষেত্রে। উনি তো ডাক্তার ছিলেন, কাজে যে সমস্ত মুক্তিযোদ্ধারা সামান্য আহত হতো বা বেশি আহত হতো, উনি প্রাথমিক একটা চিকিৎসা দেওয়ার উনি ব্যবস্থা করতেন। এবং এই ব্যাপারে অনেক সময় রাতে উনি এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করেছেন রাতের আন্ধারের মধ্যে, এগুলির জন্য করেছেন। অত্যন্ত আন্তরিকভাবে উনি এই কাজটা করেছেন। সুলতান মাহমুদ, যিনি ফেনীর লোক এবং বিমান বাহিনীর প্রধান ছিলেন, ওনারও চিকিৎসা উনি করার কিছু সুযোগ পেয়েছেন। রেলওয়ে হসপিটালে ডাক্তার ছিল উনি। ওই যুদ্ধ যখন বাঁচতে তখন এখানে ওই এর বাড়িতে গেলে কেউ এদের চিকিৎসা দিত। ওই যে মানে বলতো আমার থেকে এই অসুখ, তখন ও প্রেসক্রিপশন লিখে দিত, এরা বাড়ির থেকে ওষুধ আনি চিকিৎসা করতো। মুক্তিযোদ্ধারা যারা এখানে ছিল, ওনার বাড়িতেও ছিল, তাদের কোনো অসুখ বিসুখ হইলে তাদের চিকিৎসা দিত। নোয়াপাড়া থেকে ওষুধ নিয়ে আসতো। সুলতান মাহমুদ তখন এখানে আসি ওই মদারঘাট ঠবা করবার জন্য আসছিল বিদ্যুৎ কেন্দ্র। তখন ওইখানে একজন গুলিকে এদিকে বাড়াল সহ বাইরে গেছে, একে লঙ্গিটি বাঁধি তখন নৌকার মাঝে দিলাম আমরা, আমি সুবোধন ওদের মসদ্দি ওই মদয়ার থেকে নৌকাত গড়ে সবাইকে নিয়ে আসছে। না ওই টবা যখন নষ্ট করতে গিয়ে ওইখানে যখন গুলে খাইছে, তখন সবাইকে নৌকাত গড়ে নিয়ে আসছি আমরা। আসি ওই যে মানে সুলতান মাহমুদ চলে গেছে, ওই গুলি দেখাইছি, এর নামটা ভুলে গেছি। ওইখানে খবরের স্থান আছে মন্নান, হ্যাঁ মন্নান। তখন মন্নানকে লাকি এরা সবাই চলে গেছে, কোনখানে গেছে ওটা আমি জানি না। তখন এরপরে ওই রেণুখানা আসি চিকিৎসা করছিল, 2 দিন 1 রাত 1 দিন ছিল, তারপর মারা গেছে। যেভাবে মুক্তিযুদ্ধকালে মুক্তিযোদ্ধাদের কাছে চিকিৎসা সামগ্রী পৌঁছাতেন চিকিৎসকেরা। ডক্টর ইউসুফ আমার ভাগিনা, একদিন ইউসুফ গিয়ে এক জায়গায় আমার সাথে দেখা করলো। বলতো বাবা উনি তো তখন 4th ইয়ার স্টুডেন্ট, এই ব্যাপার কি ওদের ইন্ডিয়া যাচ্ছে, এই দেশে থাকা যাবে না। আমার হলো যে মেডিসিন জোগাড় করে এদেরকে সাপ্লাই দেওয়া, ওই যারা যেতে চাচ্ছে, যারা এখানে করতেছে ওদেরকে সাপ্লাই দেওয়া, এদেরকে দেওয়ার জন্য আমরা 2 জন আসলাম রাত্রে, ঘুরে গ্রাম থেকে একবারে হেঁটে দিয়ে কারণ রাস্তা দিয়ে তো আসতে পারছি না, এর জন্য এসে সীতাকুণ্ড আরেক জায়গা ওই মধ্যে ফেনে ওই যে শুভপুর ব্রিজ যে বললাম, এই শুভপুর ব্রিজের উপরে আমরা আর যাই না। তো এরা গেল রিসিভ করা, এদেরকে আমরা করলাম। তা আমাদের সাথে একটা রইল যে একটা দিল, ওই একটা সোর্স দিল যে একেই কোনো খবর থাকলে দিয়ে দেবো, আমরা পাবো। এই সোর্স একটা হয়ে গেল। তো সোর্সের মাধ্যমে কিছু টাকা পয়সা এবং মেডিসিন তখন আমরা করলাম কি, এই যে কতগুলি ডিসপেন্সারি বিভিন্ন জায়গায় আছে, এদের সাথে আস্তে আস্তে যোগাযোগ করা আরম্ভ করলাম। ডিসপেন্সারি মানে সরকারি কতগুলি ডিসপেন্সারি আছে। এই সরকারি ডিসপেন্সারিতে একটা ছিল বাঁশখালী, আর একটা ছিল আনোয়ারা, আর একটা ছিল আমাদের এই এই সীতাকুণ্ডের এখানে ফটিকছড়িতে ওই ওখানে খিরাম একটা জায়গা আছে, ওইটা হলো ইন্ডিয়ান বর্ডারের কাছে। আমরা ওদিকে গেছিলাম, তো পট করে রাজাকার এসে আমাদেরকে ধরে ফেলছে, সন্দেহ করছে যে আপনারা কারা নতুন। তাই আমি বললাম যে আমরা তো বজল মাস্টার বলে আমার একটা ফিরবেই ছিল ওখানে, আমাদের একই ফিরের আর কি। তা বজল মাস্টার তো আমাকে দেখে বলে ডাকসাহ আপনি, এই নাম হয়ে দেখলাম আমরা আসছি। বজল মাস্টার ওনার মেহমান, আমার মেহমান, এগুলো এমনি আসছে
বদমাসটা একটু ইয়ে ছিল নেতৃস্থানীয়, ওখানে ইয়ে করলাম, বলতো না এখানে বেশি যেন হয় ওগুলো পার হয়ে যাবেন, না হয় এখানে এটা বর্ডার, তো বর্ডার হয়তো আর্মির সবসময় ইয়ে থাকে, আর বিশেষ করে মুসলিম লীগের রাজাকাররা বেশি ডিস্টার্ব। দুই একটা মানুষ এমনি ইয়ে করে দিল যে বলো যে এরা ইয়ে কারবার করে, ওই যে ব্যবসার মাল সাপ্লাই এদের দিয়ে ওখানে ওই যে আমার ডক্টর ইউসুফ আর ইয়ে যারা ছিল ওদেরকে আমরা ওই সীতাকুণ্ড গিয়ে ইয়ে দিয়ে দিলাম, ওই সোর্সকে অমুক জায়গায় আমরা ইয়ে দিতে পারবো, মেডিসিন সাপ্লাই দিতে পারবো। তখন এখানে যখন আমাদের ইয়ে হলো, তো পরিচয় হলো তো বদল মাস্টারের ইয়ে, তো আমরা বদল মাস্টার ওখানে যাই, আর মানুষের সাথেও আসছি সবসময়, নামাজ তো পড়ি, কিন্তু ওই রাত্রেই হলো আমাদের কারবার, রাত্রে কারবার। আমরা মেডিসিন জানা জোগাড় করতাম কিছু, ওই কোম্পানিতে নিতাম, কোম্পানিতে কিছু ফ্রি মেডিসিন আছে, কিছু আছে, এই মেডিসিন সাপ্লাই দেওয়া আরম্ভ করলাম বর্ডারে। তা এই পাশগুলোতে আমরা মাঝে মাঝে সেখানে চিকিৎসা দিয়ে যাই, আমরা চিকিৎসা দিয়ে যাই প্রথম ইয়েতে, এই যে আমাদের খালুঘাট ইয়েতে খুবই রিস্কি মানে আর্মি তখন প্রত্যেক জায়গায়, আর এই প্রত্যেক জায়গায় মানে দেখলেই বলছে তুম কাহা হয়, তুম কেউ কোন হয়, তো আমরা এখানে কী বাবা, এই বাবা স্যার কী কাজ করো, আচ্ছা। উনি কিন্তু ওই উপরে ইয়ে নেই, ভিতরে ঠিক সার্টিফিকেট দিয়েছে, দিয়ে বলো যে বাবা কাজ করো, ইশারা করে দিয়েছে কাজ করো। স্যার এই আমির খসরুর বাপ থেকে ইয়ে নিল সার্টিফিকেট। তখন আরও একটু ইয়ে হইল, তখন ওই আর্মি টার্মি ইয়ে হলে তো কেমন হতাম, সার্টিফিকেট দিলাম, মুক্তি ঢুঁড়তে হয়, এই শব্দই ভাই শিখে নিলাম সবাই। বেশ কয়েক জায়গা তখন কিন্তু ডিসপেন্সারি, আর বিশেষ করে ওই আমাদের কতগুলি রিপ্রেজেন্টেটিভ পরিচয় ছিল, পরিচয় মানে যেহেতু মেডিকেল কলেজ তো সব তো রিপ্রেজেন্টেটিভ, বাইরে তো ওদের কোনো কিছু ছিল না, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পুরো থাকতো, এদের সাথে পরিচয়, এদের সাথে আমরা ইয়ে করলাম যে তোমরা যে কোনো করে টেলিফোন তো আমাদের ইয়ে নাই, এই জায়গায় তোমরা আমাদেরকে ইয়ে করো, সাহায্য করো, যে দিকে পারো। তো আমরা ওই সোর্স হয়তো আপনাকে পয়সা একে পয়সা 1 টাকা লাগাইছি ওষুধ কালেকশনের জন্য, ওষুধ কালেকশন ওই সীতাকুণ্ড অমুক জায়গায় খেয়ে দেবে। অনেক সময় আমাদের গিয়ে দেখি যে ও বেচারা আর্মি তুলে নিয়ে গেছে, আবার আরেকটা কি ইয়ে করছি, তারপরে ওদিকে যে গেলাম, এদিকে ইয়ে করলাম, এইরকম করে ওষুধ দিতাম আর কিছু টাকা পয়সাও দিতাম। শেষ পর্যন্ত আরেকবার এদিকে গেল যে এক ফারে, ওয়াগ্গার ফার বলে, এটা করে ভিতরে এইটা মশার জ্বালায় ওখানে 2-3 দিনে আমার বেশি তার ফলে চলে এসছে, মশার জন্য ইয়ে করতে পারিনি, মশাই কামড়ায় মারা ফেলবে, ম্যালেরিয়া ট্যালেরিয়া ইয়ে হতো। ওইদিকে আর না গিয়ে আমরা বলতে এই পারে আমাদের ইয়ে হবে। এই বর্ষায় তখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় আমাদের সুবিধা, আবার বৃষ্টির সময় তো 2 সাল আর বের হয় না, এই বৃষ্টির সময় আমাদের কাজ করতে সুবিধা। যে লুঙ্গি পরা, কিন্তু প্যান্ট না, লুঙ্গি পরা, ওই কিন্তু সব সাইড ইয়ে হলো যে আইডেন্টিটি, ওই যে আমির খসরুর বাপ থেকে যে আইডেন্টিটি, শান্তি কমিটির চেয়ারম্যান থেকে এই আইডেন্টিটি ইয়ে হলো। মুক্তিযুদ্ধে গণহত্যা আটকাতে পারেনি অনেক চিকিৎসা কর্মীদের। গণহত্যার পরবর্তীতেও তাদের সর্বোচ্চ চেষ্টা ছিল আহতদের প্রাণ বাঁচানো। বাণীগ্রাম গণহত্যার পরবর্তীতে তেমনই এক উদাহরণ সৃষ্টি করেছিলেন পল্লী চিকিৎসক হরিমন দাস। কোথাও বসছে না, আর যাই ডাকে তার কাছে যায়। সুকুমার চৌধুরী জীবিত ছিল, গুলি খেয়ে। অরিন ডাক্তার না, অরিন ডাক্তার কি চিকিৎসা করছে অরিন ডাক্তার? ওই সিলাই করছে, ওষুধ খাওয়াইছে। কেমনে একটু বলুন। গুলি করছে এখানে দাগ গেছে, খাটা ছিঁড়ে গুলি লাগছে, গুলি বাইর করছে, বাড়িয়ে যায় চিকিৎসা করে, পাহাড়ে যায় চিকিৎসা করছে। ওর তখন না, ওর কিন্তু হাতের দশ খুব অসম্ভব ছিল। হরিমন ডাক্তার রুগী ওর থেকে মারা যায় তখন। এমনিতে তো পাস করা ডাক্তার না, পাস করা ডাক্তার না, গ্রাম্য ডাক্তার। আর ওখানে বোধহয় শম্ভু ছিল ডাক্তার পাহাড়ের উপরে ডাক্তারখানায়, ওরা ডরে চিকিৎসা করবে না। মুক্তিযুদ্ধকালে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন অনেক চিকিৎসক। তেমনি এক চিকিৎসক ছিলেন শহীদ বুদ্ধিজীবী চিকিৎসক ডক্টর রফিক আহমেদ। তখন উনি ওই পাকশি রেলওয়ে হসপিটালের ডাক্তার ছিলেন।
1970 সাল থেকে আমি পাক শিখেছি। 11 এপ্রিলে ওখানে আবার মুক্তিযোদ্ধা পাক পাক বাহিনী বিহারীরা একটা গন্ডগোল হয়েছিল, সেখানে প্রায় 150 মুক্তিযোদ্ধার মতো আর কি মারা গেছে আর কি। উনি সবসময় মুক্তিযোদ্ধাদের জন্য একটা আলাদা একটা সিম্পিতি ছিল আর কি। আর তখন তো অন্য ডাক্তাররা তো সবাই পালায় গেছিল আর কি, খালি মাত্র উনি ছিল। সব ডাক্তাররা যখন চলে গিয়েছেন তখন উনি সাহস মনে যায় নাই, উনাকে অনেকেই ইনফরমেশন দিয়েছেন যে আপনি থেকেন না, কারণ ওরা টার্গেট করছে এখানে অ্যাটাক করবে, কোনো ডাক্তারকে রাখবে না, সব ডাক্তার যেহেতু চলে গিয়েছে তা আপনি চলে যান। তখন উনি বলল যে আমার এই মুক্তিবাহিনী তাদেরকে আমি কিভাবে রেখে যাই, কারণ তাদেরকে রেখে গেলে তো তারা মরে যাবে আর তারা যুদ্ধ করতে পারবে না, ওরা ট্রিটমেন্টে আছে, আমি দেখাশোনা করতেছি, যদি কিছু হয় হোক। উনি এই সাহস মনে উনি ছিলেন। এই জন্য তাদের মধ্যে একটা কেনা ছিল যে কেন কেন তাদেরকে চিকিৎসা দিল, কেন পড়লো। বিহারিরাই ওনাদেরকে বলছে যে একটা ডাক্তারই চিকিৎসা দিতেছে। জেনেভা কনভেনশনের 4th আর্টিকেল অনুযায়ী যুদ্ধে চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স চালক সহ স্বাস্থ্যকর্মীরা নিরপেক্ষ হিসেবে বিবেচিত হবেন। যুদ্ধাবস্থায়ও তারা আক্রমণের শিকার হবেন না। উনি তো জানতো যে ডাক্তারদেরকে কোনো কিছু করবে না, কিন্তু কিন্তু করেছে। হ্যাঁ, সবসময় বলতো ডাক্তারদের কোনো ভয় নেই। উনি কোন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন আমাকে কিছু করে নেই, ইনশাল্লাহ এইবারে কিছু করবে না, সকাল 9টায় তখন দেখলাম যে বিহারি কতগুলো আসছে, আর আসছে পাক বাহিনী, আর্মিরা এসে আমাদের ঘরটাকে এসকর্ট করে ফেলেছে। ডাক্তার সাহেব কই? তারা বলে যে আমি তো ডাক্তার রফিক আহমেদ। ঠিক আছে, আসেন। তারপরে আমরা আস্তে আস্তে বের হলো যে আমার কি দোষ, আমাকে তোমরা এখানে কি করতে আনছো? তাহলে আমাকে তোমরা যদি আমাকে মেরেই ফেলো তাহলে আমাকে একটু অজু করার পানি দাও। তারপরে আর পানি আর দেয় নাই। তারপরে উনি দোয়া পড়তেছে, উনি তো মনে করছে শেষ, আর কি করবে। তারপরে আমার 2 ভাইকে পাইছে। তারপরে ওই যে এক ভাইকে পেয়েছে, এক ভাইকে পেরে জবাই করে দিচ্ছে। এখন ছোটটা ছিল শামীম, উনি একটু পালানোর পথ করছিল, কিন্তু ওনাকে ড্রেনের সামনে ফেলে জবাই করে দিচ্ছে। তখন আমার আব্বা প্রতিবাদ করলো আর কি। প্রতিবাদ করাতে আমার আব্বার পেটের মধ্যে ওরা কি যেন একটা এই ব্যানার ঢুকায় দিল আর কি, ব্যানার ঢুকাই দিচ্ছে। তখন উনি সেখানেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ উনি চলে গেল। তখন ওই জিয়াউদ্দিন ভাই, আমার ভাইটা, কয় আমার আব্বাকে মেরে ফেলছে। উনি বাইরে গেছে, তখন ওনাকেও জবাই করে দিছে। এই হলো 3 ভাই, আমার আব্বা। আর ওই যে আমার আব্বার সাথে যে আমার আব্বার একটা ছিল কম্পাউন্ডার, উনিও পালাইছিল, ওনাকে পরে দিয়ে পেয়েছে, ওই পাশার কোনার মধ্যে পালাইছিল, তারপর তখন ওনাকে নিয়ে জবাই করে দিছে। অন্যদিকে প্রাণ বাঁচাতে কোনো কোনো চিকিৎসককে বাধ্য হয়ে চলে যেতে হয়েছিল আত্মগোপনে। আরেকদিন দেখি সে ক্যাম্প তারা নিয়ে আসতো চাম্বলে, আমি যেখানে ছিলাম। চাম্বলে ক্যাম্প যেটা করছে ওটার পাশেই কিন্তু আমার চেম্বার, মানে লাগোয়া। আমি তখন একটা রুগী দেখতে গেছি, এটা তখন ওই রাজাকারেরা তাদেরকে ইনফরমেশন দিচ্ছে, এবং আমার ইনফরমেশনটাও তারা দিচ্ছে রাজাকারেরা, যে এখানে একজন MBBS ডাক্তার আছে এবং সে এদেরকে সাহায্য করে, চিকিৎসা করে। এবং পাশেই ছিল মসজিদ আমার চেম্বারের, ওখানে নামাজ পড়তো। আবার ওই কমিউনিটি সেন্টার থেকে সেখানে নামাজ পড়তো সুবেদার, যেটা আরেক সুবেদার যা সেকেন্ড সুবেদারকে এখানে পাঠিয়ে দিচ্ছে। আমার এখানে পাঠিয়েছে না, ওই জিপে তারা 5 জনকে পাঠিয়ে দিয়েছে। ওখানকার লোকাল যে চেয়ারম্যান ছিল তখন, বদিউল আলম মাস্টার করে নাম, আমার খুব ভক্ত ছিল, আমার এখানে সবসময় আসতো। সে যখন মিলিটারি গাড়ি টাড়ি দেখছে, সে তখন একটু হতচকিত হয়ে গেছে। তখন চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করতে হয় যে ওখানে যে কমান্ডার ছিল, হ্যাঁ, সে কমান্ডারকে জিজ্ঞেস করতে হয় যে রাজাকার কমান্ডার, যে আব্দুর রউফ সাহেব, ওনার আব্দুর রউফ সাহেব, হ্যাঁ, কী ব্যাপার আপনারা আসছেন কেন? বলে সুবেদার মেজরের শরীর খারাপ, এখানে একজন MBBS ডাক্তার আছে বাঁশখালীতে, শুনে ওনাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে।
তখন মনে স্ট্রাইক করছে 80 বছরের বৃদ্ধা মহিলা, আমার মা হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, ডাক্তার সাহেবকে একটু যেতে হবে। হ্যাঁ, এই বলার পর আপনি ওদেরকে বলুন যে আপনারা একটু বসেন, আমি চেয়ারম্যান সাহেবের বাড়ি থেকে ওনার মাকে একটু দেখে আসি। কারণ চেয়ারম্যান সাহেবরা 5 ভাই, আরেক ভাইয়ের ছেলেকে পাঠিয়েছে। তো আমার ওখানে আব্দুর রব কমান্ডার সে এসে দাঁড়িয়ে আছে, আমি রোগী দেখতেছি। তখন ও এসে বলছে যে চাচা আপনাকে আমাদের বাসায় একটু যেতে হবে, মানে ও অভিনয় করতেছে। হ্যাঁ, আমি বলি কেন? বলছে আমার দাদি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। আমি ওখানে যাওয়ার সাথে সাথে আমাকে চেয়ারম্যান সাহেব বললো যে এই ঘটনা, আপনি যাইন না, আপনি এখান থেকে সরে যান। আমি আর রুগীটুকে দেখার না, আমি সোজা চলে গেছি। তখন এক বুদ্ধিস্ট টেম্পল ছিল, ওই সুমঙ্গল ভিক্ষুর টেম্পলেই আমি সোজা চলে গেছি। মানে আশ্রয়স্থল কোথায় চিন্তা করলাম যে কোথায় যাব, কারণ আমাদের বাড়িতে গেলে পথে পাবে, কারণ আমাদের বাড়ির একদম অ্যাটাচড হচ্ছে যায় ডিগ্রি কলেজ, ওখানে গেলে তো আমাকে ধরবে। তা আমি গিয়ে ওনার ওখানে উঠলাম, ওনার ওখানে উঠে ওনার সাথে থাকতাম, ওনার সাথে ঘুমাইতাম। পাকিস্তানিদের এদেশীয় দোসরদের হাতে ধরা পড়ে যাওয়ার পরও কোনো চিকিৎসক মুক্তিযোদ্ধা ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গিয়েছিলেন। বাঁশখালীর থেকে চিটাং আসতেছি যে এই হালুঘাট ব্রিজে আমার কী করলো, হ্যাঁ ওরা চেক করতেছে, চেক সন্দেহ হয়েছে, আর্মিকে দিয়ে দিল, আর্মি নিয়ে নিল। আর তো মনে করলাম যে সালার বোধহয় আর রক্ষা তো হওয়ার ইয়ে নাই, আর্মিতে নিয়ে যাবে। এই ফোলাটা ছিল বদর বাহিনী, আল বদর, আমি তো জানি না। ও আমাদের বাঁশখালীর, এটাই হলো বাঁশখালীর সাম্বল গ্রামের। তা আমার বাঁশখালীতে এখন একটা আমাদের ইয়ে ছিল যে বাঁশখালীর যখন রুগী আসলে আমাকে তালাশ করবে, দুইটা কারণ মেডিকেল কলেজে। ও আমাদের আমাদের সুপারটেন্ট ছিল তখন আর্মি ব্রিগেডিয়ার, উনিও জানে। সবসময় দেখা যায় সিঁড়ির থেকে আমার ইয়ে পর্যন্ত লাইন এসে বলে যে এগুলি কী, তো দারোয়ানরা বলতে বলেছে এগুলি মান্নান সাহেবের। তো উনিকে দিয়ে মান্নান কি, আমি স্যার ওই অ্যাটাস্টেড, তাই গ্রামের মানুষ তো এখানে 5 টাকা গ্যাজেট অফিসের পাবে কোথায়? ওর পাপের অসুখ হয়েছে, আমি ছিলাম 13 নম্বর ওয়ার্ডে রেজিস্ট্রার, এই 13 নম্বর ওয়ার্ড আমার ওয়ার্ডে ভর্তি। তা আমার তার অত রুগীর কথা খেয়াল থাকে না, তো সবসময় তো যেগুলি সিরিয়াস রুগীগুলি তো সবসময় একদিন আমাদের সাথে থাকে। আর বিশেষ করে আমার একটা ইয়ে ছিল যে আমি বাইরে কোনো প্র্যাকটিস করতাম না, তো ওই জন্য এই রুগীদের ইয়ের সাথে আমার একটা হৃদ্যতা হইল। এই সোর্সে এই ভোলাটা এবং তার মা বাপ ইয়ে করছে যুদ্ধের আগে। আমি যাচ্ছি যে আমার যেটা চেয়ারম্যান সাহেব হজে যাবেন, আর এখানে আমি তো ফলাই গেছি, এখানে আমার ওই কোয়ার্টারে আমার জিনিসপত্র আছে, কিছু জিনিসপত্র যদি বাসায় বাড়িতে নিয়ে যাই, এইগুলি জন্য আসতেছিলাম। আমি তো জানি না যে আর এই ধরনের ইয়ে মনে করলাম যে ডাক্তার এটা ব্যাগের ভিতরে ইয়ে হবে, কিন্তু এটা আমাকে আসার পরিষ্কার করলো যে এটা বাঁশখালীর থেকে চিটাং আসতেছি যে এই হালুঘাট ব্রিজে আমার কি ইয়ে করলো। হ্যাঁ, ওরা চেক করতেছে, চেক সন্দেহ হয়েছে, আর্মিকে দিয়ে দিল। আর্মি ওই ফোলা কিছুই প্রশ্ন করে না, এই ফোলা ওই আমার ইয়ে চেক করতেছে ব্যাগ, এরকম চেক করে দেখেছে কি ছট করে স্ট্রেস করে দেখতে যায়, এরকম তাকিয়ে আছে এরকম। তখন আমার সন্দেহ আরও বেড়ে গেছে, আমি তো নিশ্চয়ই বোধহয় আমার কিছু একটা সন্দেহ করছে। বেশ 10 মিনিট হবে আমার দিকে এরকম তাকিয়ে আছে, ও কনফার্ম হতে চাচ্ছে যে আমি অমুক কিনে, কথা বুঝছেন না? তো 17-18 বছরের পড়া, বুঝেন না? ওই ওখানে দেখা হয়েছে সবসময় এইটা চেহারাটা খেয়াল আছে, এটা আল্লাহর হুকুমের কি। তো বলো যে আস্তে করে, আপনি কি ডক্টর আব্দুল মান্নান সাহেব, বাঁশখালী বাড়ি? ঠিক এই কথাটা বললো। আমি জি, আমি খুব আস্তে করে বলছি জি, কিন্তু আমি মনে করলাম যে বোধহয় ধরা খাইছি। আমি এটা বলার পর দাঁড়িয়ে রয়েছি। আমি কেন জিজ্ঞাসা করছো? বলে যে আমার আব্বা আপনার ওয়ার্ডে ভর্তি ছিল, অনেক দিন ছিল আমার আব্বা বেড রিডেন, আপনি এত ইয়ে করে আমার আব্বাকে, আমার ভাই বোন সবাই আপনার উপর ইয়ে, ওই জন্যে আমি আপনাকে দেখি অনেকক্ষণ চিন্তা করতেছি আপনি কিনা, কিন্তু আপনার এখানে দেখবো এটা তো আমি আশা করি, ওই জন্যে ওইরকম বলতে সে এগুলো পাস করে দিচ্ছে, যে দিয়ে টিয়ে বলো আপনি চলে যান। তা আমি তোমার ওইদিকে যে ইয়ে হচ্ছে, তো আমাকে বুদ্ধি শিখিয়ে দিল, আমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিছে। তো এইটা যে বলে যে আপনাকে যখন ওরা জিজ্ঞেস করবে, আপনি বলবেন যে আপনিও মুসলিম লীগের,
আপনি মুসলিম লীগের, আপনিও মুক্তি তালাশ করতেছেন, মুক্তি তালাশ করে আর্মিকে দিয়ে দেবেন। বুদ্ধিটা এই শিখিয়ে দিচ্ছে আমাকে। দেখলাম যে এটা আমার জন্য সাফে বড় হয়েছে।